সকল শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পেজে যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো এই পর্যন্ত আমার কয়টি ক্লাস হয়েছে? তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা কি আমার ক্লাসগুলো দেখেছ? কেউ বলতে পারবে? তাহলে নিশ্চয়ই মনে হয় তোমরা সব কয়টি ক্লাস আমার করো নাই, ঠিক না? তোমরা এটি আমার তৃতীয় ক্লাস। আমি প্রথম ক্লাস নিয়েছিলাম জিওমেট্রির উপর, আর দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম সূচক ও লগারিদমের উপর। আজকে আমাদের যে ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে সূচক ও লগারিদম, সেট ও ফাংশন। আজকের ক্লাস হচ্ছে সেট ও ফাংশন অধ্যায় 2। এখানে তোমরা সেট জিনিসটা কি সেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, কি বলো? সবাই কথা শোনা যাচ্ছে? বলতেছি যে সেট সেট কাকে বলে, বা সেটের যে বেসিক সেট অপারেশন, সেটের প্রকারভেদ নয়, আমরা সেট সম্বন্ধে মনে হয় অষ্টম শ্রেণীতে পড়েছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবে সেট কাকে বলে? কেউ বলতে পারবে সেট কি? কেউ বলতে পারবে? একজন বলতে পারবে সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের বস্তু যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। থ্যাংক ইউ, অনেক ভালো বলছো। আচ্ছা, আমি একটা কথা বলি, বাস্তবে বা চিন্তা জগতে তোমরা কি খেয়াল করেছো? বাস্তবে বলতে আমরা বুঝি যে হ্যাঁ, আমরা কিছু সুনির্দিষ্ট সংগ্রহ, কিছু বই কিনে একটা সেট করতে পারি, কিছু পেন্সিল কিনে আমরা সেট করতে পারি, বা একই প্যাটার্নভুক্ত কিছু উপাদান কিনে আমরা সেট গঠন করতে পারি। কিন্তু চিন্তা জগতে কথাটা বলা হচ্ছে, এই চিন্তা জগতের কনসেপ্টটা কি তোমাদের ক্লিয়ার আছে? কেউ বলতে পারবে? তোমরা যে কথাটা বললা যে সেট কাকে বলে, বাস্তবে বা চিন্তা জগতে কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে, তাহলে চিন্তা জগৎ বা কাল্পনিক জগৎটা কি? এটা কি? ওই কাল্পনিক জগৎটা কোথায়? হ্যাঁ, আমরা তাহলে এই কনসেপ্টটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, তোমরা একটু আসো। যেমন আমরা যদি বলি 1, 2, 3, এগুলো তো আমরা আসলে কোথাও দেখিনি। আমি যদি এটাকে 1 লিখি বলি, সেটাকে আমরা 1 বলি। আমি এটাকে 2 লিখছি, 2 যে 3, ঠিক না? 1, 2, 3। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলি যে চিন্তা জগতের। তাহলে আমরা যখন আমরা একটা সেট লিখলাম 1, 2, 3, আর আমি যদি আরেকটা সেট লিখলাম বি, লিখলাম যে বই, খাতা, কলম, তাহলে এটার মধ্যে, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এ এবং বি দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা লক্ষ্য করো। তাহলে বই, খাতা, কলম এগুলো বাস্তবে পাওয়া যায়, কিন্তু 1, 2, 3 এগুলো তুমি কোথাও বাস্তবে পাওয়া যাবে না। তাহলে এই কারণে আমাদের সংজ্ঞাটা বলা হয় বাস্তবে বা চিন্তা জগতে কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আচ্ছা, তারপর আমরা আসি সেট সেট প্রকাশ করা পদ্ধতি। সেট প্রকাশ করা পদ্ধতি কয়টি আমরা জানি? কয়টি বলো তো দেখি? দুইটি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। সেটা আমরা ক্লাস 8 ক্লিয়ার করেছি, আমরা এটা নিয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন নাই। আর বাকি যে জিনিসগুলো আমরা বলি সেগুলো হচ্ছে যে বেসিক সেট অপারেশন। বেসিক সেট অপারেশন অর্থাৎ বেসিক সেট অপারেশন এটাকে বলা হয়। এগুলোকে, যেগুলো আমি তোমাদেরকে বলি কোনগুলোকে বেসিক সেট অপারেশন। বেসিক সেট অপারেশন গুলো হচ্ছে, আমি বলি তোমাদেরকে, যে আমরা ইউনিয়ন সেট যেটাকে বলি, যে সংযোগ সেট বলি, স্যাডো সেট বলি, পূরক সেট বলি, নিচ্ছেদ সেট বলি, ডিফারেন্স সেট বলি, ওই যে সেটগুলো, এগুলোকে আমরা বলি যে বেসিক সেট অপারেশন। তো আমার কাছে মনে হয় তোমরা ইউনিয়ন সেট যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি সংযোগ সেট, এটাও তোমাদের ক্লিয়ার। এটা নিয়েও তোমাদের ক্লাস 8ম শ্রেণীতে পড়া হয়েছে। জাস্ট আমি একটু সংক্ষেপে লিখি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট। কেউ বলতে পারবে সংযোগ সেটের ক্ষেত্রে? আমি সংজ্ঞা বলি নেই, যেহেতু সংজ্ঞাটা তোমরা 8ম শ্রেণীতে পড়ে আসছো। এ ইউনিয়ন বি সমান কত? কেউ কি বলবে?
এনিওয়ান? এ আর বি এর সকল মান। না, এ ইউনিয়ন বি এটা কি? আমরা যদি এটাকে এটা তো আমরা জানি এ এবং বি এর সকল উপাদান নিয়ে, মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলি সংযোগ সেট। কিন্তু আমি এটাকে যদি একটা গঠন পদ্ধতি লিখতে চাই, কিভাবে লিখবো কে বলতে পারবে? তোমরা একজন বলো স্যারকে, বলতে পারবে কেউ? দেখো, x such that x belongs to a অথবা x belongs to b, ও স্যার এটা এটাই হচ্ছে গঠন পদ্ধতি লেখা। অর্থাৎ a নিন b বলতে বুঝি আমরা x such that x belongs to a অথবা x belongs to b। আবার a intersection b, a intersection b, x such that x belongs to a এবং x belongs to b। তারপর আমি যদি বলি, আমি সহজ সংক্ষেপে লিখতেছি, এটা সংযোগ সেট, এটাকে আমরা বলি যে স্যাডো সেট। এগুলো সংজ্ঞা তো বলার দরকার নাই, সংজ্ঞা কি বলার দরকার আছে? কি বলো? না স্যার। সংজ্ঞা বলার কোনো দরকার নেই, আমি সংক্ষেপে একটু আলোচনা করতেছি এগুলা। তারপর আসো, আমরা এটাকে বলি যে এ কমপ্লিমেন্ট, অথবা এটা আমরা বইতে লিখি এ প্রাইম দি বলি। আসলে কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট। পূরক সেটটা আমরা কোন একটা সেটের মানে প্রেক্ষিতে আমরা কল্পনা করি। সাধারণত মনে করো যে সার্বিক সেট, মানে x such that x belongs to u এবং x does not belongs to a। অর্থাৎ আসলে এই কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, কেউ একজন বলবে? সহজ কথা, এই কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি? যে এই সেটের সকল মান থেকে এই সেটের বহির্ভূত সকল উপাদান, এই সেটের বহির্ভূত সকল উপাদানকে আমরা বলি যে এ কমপ্লিমেন্ট। তোমরা একটু দেখো, আচ্ছা আমি আর একটু পরে নিই, তারপর এটা আমি একটু বেঞ্চ চিত্রে তোমাদেরকে দেখাবো। তারপর আমরা বলি যে নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট হচ্ছে, দেখো আমরা বলি কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ফাঁকা হয়, সোজা কথা ফাঁকা সেট, এটাকে আমরা স্ল্যাশ ও বলি। আবার অনেকে কেউ বলে ওরই বলে স্ল্যাশ ও, এটাকে আমরা অনেকে স্ল্যাশ ও বলি যে এমটি সেট অথবা ফাঁকা সেট, এটাকে আমরা অথবা এটা বলি। তোমরা ফাঁকা সেট কাকে বলে সেই সংজ্ঞাটাও জানো, যে সেটে কোনো উপাদান থাকে না তাকে আমরা বলি যে ফাঁকা সেট অথবা ফাঁকা সেট। এটাকে আমরা ইংরেজিতে এমটি সেট বলি, কেউ আবার নাল সেট বলে, নাল সেট ইংলিশে বলা হয় এমটি সেট, এমটিওয়াই, এমটি সেট, অথবা বলি অর অথবা নাল সেট, অথবা নাল সেট। অর্থাৎ যে সেটে কোনো উপাদান থাকে না সেটাকে আমরা এমটি সেট বলি, অথবা আমরা বলি যেটাকে নাল সেট বলি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, সাধারণ উপাদান না থাকে, তখন আমরা সেট দুইটিকে বলি যে নিচ্ছেদ সেট, পরস্পর নিচ্ছেদ সেট। তারপর আসো, এখন আসো, এখানে তোমাদের আরেকটা কনসেপ্ট আছে, তোমরা এই যেটা বলা হয় যে উপসেট কাকে বলে, সেটা তোমাদের অষ্টম শ্রেণীতে একটু করেছিল যে উপসেট জিনিসটা কি। আমি একটু সহজেই বলি। মনে করি এ ও বি দুইটি সেট, তোমরা আমার সাথে সাথে লিখে নিতে পারো। মনে করি এ ও বি দুইটি সেট, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে, তাহলে এ কে বলা হয় বি এর একটি উপসেট, যেটাকে আমরা বলি যে উপসেট। আমরা ইংলিশে বলি যে সাবসেট, উপসেট, যেটাকে বলি যে, মনে করি আমি সংজ্ঞা কি লিখে দিব, মনে করি এ ও বি দুইটি সেট, এ ও বি দুইটি সেট, এ সেটের সকল উপাদান, এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে থাকলে না থাকে বলি আমরা, মধ্যে থাকে, তাহলে একে বলা হয় বি এর একটি উপসেট, বি এর একটি উপসেট। হ্যাঁ, যেটা আমরা সংক্ষেপে লিখি, এটা হচ্ছে উপসেটের চিহ্ন, উপসেট। এই যে এটা হচ্ছে আমরা উপসেটের চিহ্ন, এটাকে আমরা বলি যে এই যে সাবসেট অফ বি, এই যে সাবসেট অফ বি। আচ্ছা, তাহলে দেখো এখন এই উপসেটের মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে প্রপার
আর একটা হচ্ছে ইমপ্রপার। একটা হচ্ছে প্রকৃত, একটাকে বলা হয় উপসেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, আর একটাকে বলা হয় অপ্রকৃত উপসেট। অপ্রকৃত উপসেট যেটাকে ইংরেজিতে বলা হয় প্রপার সাবসেট। আমরা ইংলিশে বলি যে প্রপার সাবসেট, প্রপার সাবসেট। আর এখানে বলি যে ইমপ্রপার, ইমপ্রপার, ইমপ্রপার সাবসেট। একটা প্রপার সাবসেট, একটা ইমপ্রপার সাবসেট। আচ্ছা, এখন বলতে পারো সাধারণত আমরা এটা জানি যে কোনো একটি সেটের, মনে করো এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, সাপোজ এই সেটের উপাদান হচ্ছে এ বি সি, তাহলে এই সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার n। n এর সমান উপাদান সংখ্যা, অর্থাৎ এ সমান যদি এবিসি হয় তাহলে এই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এর সমান। এখানে nটা কি? n হচ্ছে আমরা বলি n হচ্ছে যে এই সেটের মধ্যে যতগুলো উপাদান আছে 3টি। এখানে n বলতে 3টাকে বোঝানো হয়েছে, 3 কে বোঝানো হয়েছে, এখানে n বলতে 3 হবে। তাহলে এখন আমি বলতে পারি এই সেটের উপসেট হবে কত? 2 কিউব, তার মানে কি 8টি। এখন প্রশ্ন হচ্ছে এই 8টি উপসেটের মধ্যে প্রকৃত উপসেট কারা, অপ্রকৃত উপসেট কয়টি? এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। এটা তোমাদের একদম নতুন কনসেপ্ট, এটা যে প্রকৃত উপসেট কারা। ঠিক আছে, যেমন আমি অনেক সহজ করে জিনিসটা তোমাদেরকে বোঝাই। এই সমান আমি দুইটা সেট দিলাম, তাহলে এই সেটের উপসেট গুলো হলো, এই সেটের উপসেট গুলো হলো, এই সেটের উপসেট গুলো হলো একটা এ, একটা বি, তাহলে এ বি, আর একটা হচ্ছে কি ফাঁকা। এখন তোমাদের বইতে যেটা আছে যে এইটা প্রকৃত উপসেট, এটা প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। তার মানে এখানে প্রকৃত উপসেট কারা কারা? এই যে একটা, দুটো, তিনটি, তিনটা হচ্ছে প্রকৃত উপসেট, আর এটা প্রকৃত উপসেট না। অর্থাৎ আমার এখানে যেটা গোল বৃত্তে দেওয়া আছে, বৃত্তের মধ্যে যেটা রাখা আছে সেটা প্রকৃত উপসেট নয়। তাহলে এখানে প্রকৃত উপসেট হচ্ছে এটাও প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তোমরা জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কনফিউশন আছে। এটা নিয়ে একটা এই, আরেকটা দিস, আরেকটা হচ্ছে ফাঁকা, ফাঁকা সেট। তাহলে মনে করো এই সেটের উপসেট গুলো হচ্ছে 4টা, কারণ এখানে উপাদান হচ্ছে কি n সমান 2, তাহলে তার উপসেট হবে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। তাহলে এই সেটের উপসেট গুলো আমরা লিখলাম যে 4টা উপসেট, তার মধ্যে প্রকৃত কয়টা, অপ্রকৃত কয়টা। তার মানে আমরা দেখলাম 4টার মধ্যে 3টা হচ্ছে প্রকৃত উপসেট, আর সে নিজেই হচ্ছে কি অপ্রকৃত, অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। অথবা আমাকে কথা হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে উপসেট, তাহলে আমরা উপসেটের চিহ্ন ব্যবহার করব। আর যদি আমাকে যদি বলা হয় যে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট ক্লাসিফাই করো, তাহলে আমাকে কোনগুলো প্রকৃত উপসেট, কোনগুলো অপ্রকৃত উপসেট, এগুলোকে আমাকে সুন্দর করে মেনশন করতে হবে। যেমন এখানে আমরা বলতে পারি যে এই সেটের যতগুলো উপসেটের 4টা উপসেট হয়েছে, এই 4টা উপসেটের মধ্যে এই ফাঁকা সেট বাদে যে তিনটা ওই সেট সেটটি ছাড়া রয়েছে বাকি তিনটি সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট, আর ওটা হচ্ছে কি কি প্রকৃত উপসেট। অপকৃত। তার মানে আমরা এটা কি জানলাম আজকে? এটা থেকে জানলাম যদি সাপোজ এখানে 3টি উপাদান থাকতো তাহলে উপসেট হতে কয়টা? 8টা। তাহলে 8টার মধ্যে সে নিজে অপকৃত উপসেট, আর বাকি যে 7টা সেটা হচ্ছে কি প্রকৃত উপসেট। এখন যদি উপাদান সংখ্যা 4টা হতো তাহলে টোটাল উপসেট হবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16। তার মানে একটি যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি 15টি হচ্ছে প্রকৃত উপসেট আর একটি হচ্ছে অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেটের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? নো স্যার। কারো কোনো অসুবিধা নেই? অর্থাৎ প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেট নিয়ে কোনো কনফিউশন নেই। হ্যাঁ, আমরা এটা জেনে নিব যে ফাঁকা সেট যে কোনো সেটের একটি প্রকৃত উপসেট, এটা আমরা জেনে রাখবো। তাহলে এখন চলো, তাহলে এটা নিয়ে আমাদের আরেকটা এখন নতুন কনসেপ্ট যেটা আছে আমাদের এখানে, আরেকটা কনসেপ্ট আছে যে শক্তি সেট, যেটাকে বলা হয় পাওয়ার সেট। এটা নিয়ে একটু করে বলি, এগুলো অনেক সহজ তোমাদের। কোন সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে বলা হয় শক্তি সেট। সোজা কথা, কোন সেটের যতগুলো উপসেট হয়
ঠিক আছে, তাদের সেটকে, অর্থাৎ ওই উপাদানগুলোকে নিয়ে নতুন যে একটা সেট গঠন করা হবে সেই সেটটাকে আমরা বলবো যে শক্তি সেট অথবা শক্তি সেট পাওয়ার বা সেট। পাওয়ার সেট। পাওয়ার সেট, এটা কি আমার সংজ্ঞা লেখা দরকার আছে? নো স্যার। নো স্যার। কোনো প্রয়োজন আছে কি? নো স্যার। শক্তি সেটের সংজ্ঞাটা কি আমাকে লেখার প্রয়োজন আছে? নাই। না স্যার। আমি আবার বলছি, কোন সেটের যতগুলো উপসেট হয়, যতগুলো উপসেট হয় তাদের সেটকে, অর্থাৎ আবার নতুন করে আমি একটা সেট গঠন করব, ওই সেটটাকে বলা হয় যে শক্তি সেট। আশা করি তোমরা শক্তি সেটের কথাটা বুঝে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, আর এটা আমরা সবাই জানি যে শক্তি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। শক্তি সেটের উপাদান সংখ্যা, একটা শক্তি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে। a = হচ্ছে 1 2 দিলাম, তাহলে এর উপসেটগুলো, এ এর উপসেটগুলো, এ এর উপসেটগুলো হলো, এ এর উপসেটগুলো হলো 1, তোমরা একটু বলো, আমি লিখি, তোমরা নিজেরা বলো। 1 2 1 2 আর ফাঁকা। থ্যাংক ইউ। তাহলে কোন একটি সেটের যতগুলো উপসেট হয়, উপসেট হয়েছে 4টা, তাদের সেটকে, তো তাদের সেটকে বলা হয় পাওয়ার সেট। এই তাদের সেটকে যখন বলবো, এই দেখো 1 2 আবার 1 2 আবার হচ্ছে কি ফাঁকা। তোমরা একটু লক্ষ্য করবা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট একটা জায়গায় ভুল করে, যেমন স্যারও কিন্তু কলমটা উঠেই চলে আসছি, আরেকটা বন্ধনী হবে স্যার। হ্যাঁ, অর্থাৎ এইদিকে আমরা এটা দুটো করব। আচ্ছা, তোমরা এটা জানো, সেটাকে আমরা কি বলি, যদি আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী বলি, আসলে এটা সুন্দর নাম হচ্ছে যে কার্লি ব্র্যাকেট। এটা সুন্দর নাম কি? কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেটস, অর্থাৎ কার্লি মানে হচ্ছে কোঁকড়ানো, কার্লি হচ্ছে কি কোঁকড়ানো। এই জিনিসটাও কিন্তু কোঁকড়ানো, কথা কি বুঝেছো? তাহলে এখন তুমি দেখো, তাহলে আমার এখানে এখানে এই জমান যদি 1 2 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে n সমান কত 2, n সমান কত 2, তাহলে আমার 2n যদি আমি লিখি 2 স্কয়ার ইকুয়াল টু কত 4, তাহলে আমার কি বলা হচ্ছে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো পাওয়ার সেটের উপাদান এখানে কয়টা? 4টা, একটি, দুইটি, তিনটি, চারটি, তাহলে 2n কে সমর্থন করে, কারণ 2n দেখো 2 স্কয়ার তাহলে 4, তাহলে এখানেও 4 এখানেও 4। তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝেছি? আর কোনো অসুবিধা আছে? না স্যার। আর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই সেট থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গা, আর এগুলো কি দরকার আছে বলার? সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, এগুলো আমরা জানি, কি বলো? আচ্ছা, তোমাদের কেউ কি বলবে স্বাভাবিক সংখ্যার সেট কি ধরনের সেট? স্যার অসীম। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আবার যদি বলা হয় পূর্ণ সংখ্যার সেট, এটা কি ধরনের সেট? স্যার অসীম, অসীম স্যার, কারণ পূর্ণ সংখ্যার সেটও অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেটও অসীম সেট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এখন আসো আমরা আরেকটা নতুন কনসেপ্ট যেটা আমরা করি, সেটা হচ্ছে যে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ সেট, যেটাকে আমরা বলা কার্তেশীয় গুণজ সেট। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি দুটি সেট, যেখানে আমি আমার মতো করে দিয়েছি, যেখানে a ইকুয়াল টু লিখলাম, যেখানে a সমান লিখলাম ab এবং b সমান লিখলাম xy। সুতরাং a ক্রস b ইকুয়াল টু আমরা ab ক্রস xy কার্তেশীয় গুণজ, আমরা কি লিখি ax, আবার ay bx by, bx b b y। আচ্ছা, তাহলে এই যে ক্রমজোড়, আচ্ছা এখানে একটা কথা বলা হচ্ছে, আসলে এখানে একটা কথা বলা হচ্ছে, এখানে একটা জোড় লেখা হচ্ছে। আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটা ব্যবহার করছি, যেটাকে বলা হয় প্যারেনথেসিস। ফার্স্ট ব্র্যাকেটটা ম্যাথমেটিক্যালি এটাকে আমরা বলি, ইংলিশে বলি যে প্যারেনথেসিস। আর সেকেন্ড ব্র্যাকেটটা আমরা যেটা বললাম যে এটাকে কার্লি ব্র্যাকেট। আর একটা যেটা আমরা এটাকে বলি, এটাকে আমরা বলি যে স্কয়ার ব্র্যাকেট, এটাকে আমরা বলি যে স্কয়ার ব্র্যাকেট। তোমরা যেটাকে তৃতীয় বন্ধনী বলো সেটা। তো যাই হোক, এখানে এই যে এখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা এই কাজগুলো করেছি, যে আমরা যখন বুঝ আর কুটি লিখি, ঠিক আছে, সেখানে আমরা জোর করে লিখি। তো এখানে বলা হচ্ছে যে আসলে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে থাকবে, কোনটি দ্বিতীয় স্থানে থাকবে, সেটাকে নির্দিষ্ট করে প্রকাশ করাকে বলা হয় ক্রমজোড়। তাহলে এইগুলোকে বলা হয় একটা ক্রমজোড়।
এক জোড়া উপাদানের মধ্যে আমি কোনটিকে প্রথমে রাখবো কোনটিকে দ্বিতীয় অবস্থানে রাখবো তা নির্দিষ্ট করে দেওয়াটাকে বলা হয় ক্রমজোড়। তাহলে এখানে আমরা বলতে পারি এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। এই যে ক্রমজোড়ের যে সেটগুলা, এই ক্রমজোড়ের গুলো নিয়ে যে সেটটা গঠিত হয়েছে সেই সেটগুলোকে বলা হয়, যে উপরোক্ত ক্রমজোড়গুলোর সেটকে বলা হয় কার্তেশীয় গুণজ। উপরোক্ত উপরোক্ত ক্রমজোড়গুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট। ওকে, আচ্ছা, তাহলে আমরা কার্তেশীয় গুণজ সেটটা আমরা ক্লিয়ার হয়েছে সবার? কার কোনো অসুবিধা আছে? নো স্যার। কার কোনো সমস্যা নেই? কার কোনো অসুবিধা নেই? আচ্ছা, এখন আসো, এখন একটা কথা বলি, তাহলে আমরা কার্তেশীয় গুণজকে আমরা একটা গঠন পদ্ধতি লেখার চেষ্টা করি। যেমন a ক্রস b, মানে a কার্তেশীয় গুণজ b, ক্রস b না, কার্তেশীয় গুণজ b, এটাকে আমরা এইভাবে লিখি x y such that x belongs to a এবং y belongs to b। অনেক বইতে সেটা কমা ব্যবহার করা হয়েছে, এবং দেওয়াটাই সবচেয়ে শ্রেয়, এবং দেওয়াটাই সবচেয়ে ভালো। এই কারণে, কারণ আমাকে অবশ্যই x এর উপাদানটা হবে a সেট থেকে আর y এর উপাদানটা আসবে b সেট থেকে। কথা কি ক্লিয়ার? অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা হয়তো মনে করো অনেক স্টুডেন্টের যে a ক্রস a কার্তেশীয় গুণজ b, এটা কি সমান? কথা তাই বলবে? নো স্যার। এটা কি সমান? সমান না। এটা কি সমান? বলো, তোমরা বলো। সমান নয় স্যার। সমান নয় স্যার। এটা সমান? এটা না সমান? স্যার। হ্যাঁ, না না স্যার। না কেন? এটা যদি সমান হয় এটাও তো সমান নাকি, বলো? স্যার এখানে কার্তেশীয় নো স্যার। কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে এটা কখনোই সমান নয়, মনে থাকবে? ইয়েস স্যার। তোমরা কি বুঝছো? আচ্ছা, ইয়েস স্যার। এখন আসো, তাহলে আমরা কার্তেশীয় গুণজ সেট পড়েছি, এখন আমরা আসো অন্বয় আসি। অন্বয় তোমরা দেখো, এই যে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এই আমরা যে এ কার্তেশীয় গুণজ বি, আমরা একটা ক্রমজোড় এখানে 4টা ক্রমজোড় লিখলাম। এ কে এক্স এর সাথে কেন লিখছি? ঠিক আছে, এ কে এক্স এর সাথে আমরা কেন লিখছি? হ্যাঁ, কারণ এ বলতে চাচ্ছে সে এক্স এর সাথেই থাকবে, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, সে স্বাচ্ছন্দ্য বোধ করে, ব্যাপারটা এরকম। আবার এ ওয়াই এর সাথে থাকতে যাচ্ছে, বি এক্স এর সাথে থাকতেছে, বি আবার ওয়াই এর সাথেও থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসি অন্যয় কথাটা একটু আসি, অন্যয় যেটাকে আমরা বলি যে সম্পর্ক, ঠিক আছে? যেমন তোমাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কি বলো? ইয়েস স্যার। কারণে তোমাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। জি স্যার। Not only particularly in my school, but also other. কি বলো, ঠিক না? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে অন্যয় কাকে বলে? অন্যয় সংজ্ঞাটা কি? অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি যে রিলেশন, অন্যয় মানিয়েছি রিলেশনটা কাকে বলা হয়, ঠিক আছে? তাহলে আমি কথাটা লিখি, তোমরা একটু লিখে নাও। মনে করি, সবাই সংজ্ঞাটা লিখে নাও, এটা একটু বুঝার আছে তোমাদের। মনে করি এ ও বি দুটি সেট, মনে করি এ ও বি দুটি সেট, কার্তেশীয় গুণজ এ ক্রস বি, কার্তেশীয় গুণজ এ কার্তেশীয় গুণজ বি এর অশূন্য উপসেটগুলোর প্রত্যেকটিকে সেট এ থেকে সেট বি এ বর্ণিত একটি, মনে করি এ ও বি দুটি সেট, কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর অশূন্য উপসেটগুলো প্রত্যেকটিকে এর একটি সেট এ থেকে সেট বি এর একটি অন্য বলা হয়, বি এর একটি অন্যয় বলা হয়। মনে করি এ ও বি দুটি সেট, কার্তেশীয় গুণজ এ অশূন্য উপসেটগুলোর কার্তেশীয় গুণজ। আমি তোমাদেরকে বলি
কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর, মনে করো এখানে এই যে আমরা এখানে লিখলাম এই কার্তেশীয় গুণজ বি এর 1টা 2টা 3টা 4টা, তো কার্তেশীয় যেহেতু এটা একটা সেট তাহলে এখানে উপাদান কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা যদি উপাদান থাকে তার উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4 কয়টা হবে? 16টি। 2 টু দি পাওয়ার 4 মানে কয়টি? 16। 16টি। তো 16টির মধ্যে আমরা তো সবসময় বলেছি ফাঁকা সেট যে কোনো সেটের একটি উপসেট, তাহলে আমার এখানে যেটা অশূন্য শূন্য ছাড়া, কারণ ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না, ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না, যদি ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না তাহলে এখান থেকে যে 15টা 16টা উপসেটের মধ্যে ফাঁকা সেটটা বাদ দিয়ে বাকি যে 15টি উপসেট পাবো এই 15টি উপসেটের প্রত্যেকটি একটি অন্যয়। কথা কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. এটা একবার বলবেন? আচ্ছা আবার বলতেছি, শোনো, এটা তোমরা কিন্তু ক্লিয়ার করো নাই। মনে করি এ ও বি দুটি সেট, কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর আসন্ন উপসেটগুলোর প্রত্যেকটিকে সেট এ থেকে সেট বি এর একটি অন্যয় বলা হয়। অর্থাৎ আমি বলি এই যে আমরা এখানে কার্তেশীয় গুণজ এ ক্রস বি ধরছি, আমরা দেখো এখানে দুইটা উপাদান ধরলাম, এখানে আমি 4টা ক্রমজোড় পেয়েছি, তার মানে কি কার্তেশীয় গুণজ সেটে এখানে কয়টা উপাদান আছে? 4টা। তাহলে এই কার্তেশীয় গুণজ সেটে যদি 4টা উপাদান থাকে তাহলে এখানে উপসেট হবে কয়টি? 16টি। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16। তো 16 আমরা তো জানি তার মধ্যে ফাঁকা একটা সেট আছে যে সেটে কোনো উপাদান নাই, তো যেখানে কেউ নাই সেখানে আমি কিভাবে সম্পর্ক তৈরি করব? আমার সাথে কারো সম্পর্ক তৈরি হওয়ার জন্য কিছু লাগবে। কথা কি ক্লিয়ার? যেমন তোমাদের সাথে আমি যখন তোমাদের সাথে পড়াচ্ছি বলে তোমাদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, এখন আমার সাথে যদি কোনো আমি পড়াচ্ছি কোনো স্টুডেন্ট নাই তাহলে এখানে কোনো সম্পর্ক তৈরি হবে না। কথা কি ক্লিয়ার? Yes, sir. তাহলে এখানে এই যে 16টা উপসেটের মধ্যে একটা বাদ যাবে, তাহলে বাকি 15টার প্রত্যেকটা একটি অন্যয়। আমি আরেকটু সংক্ষেপে লিখি, তোমরা এটা একটু বড় কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটু সহজ করে লিখি। আমি নিজের মতো করে একটা উদাহরণ দিই তোমাদেরকে, তোমরা একটু দেখো। মনে করো আমি এখানে লিখলাম, আমি আমার নিজের মতো করে লিখছি, মনে করো A1 B1, আমি এরকম একটা সেট লিখলাম। তোমরা এখন খেয়াল করো এখানে উপাদান কয়টা? এখানে n সমান কত? 2। তাহলে উপসেট কয়টা? 4 2 স্কয়ার কত? 4। তাহলে উপসেট গুলো কে কে তুমি খেয়াল করো। প্রথম উপসেটটা আমি লিখলাম, প্রথম উপসেট, ঠিক আছে, প্রথম উপসেট তোমরা খেয়াল করো, প্রথম উপসেট, দ্বিতীয় উপসেট, তৃতীয় উপসেট, চতুর্থ উপসেট। তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানে লিখলাম A1 একটা, B1 আরেকটা সে নিজে, ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা ফাঁকা সে নিজে তো উপসেট, নিজে তো সেট উপসেট। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে এই 4টা যখন ছিল তাহলে এটা বাদ যাবে, তাহলে বাকি এটাকে আমরা অন্যয় বলবো, এটাকে অন্যয় বলবো, এটাকে অন্যয় বলবো। কারণ কি? এখানে জোড় আছে। কারণ এখানে আমি যদি বলি যে আমার সাথে আমার একজন স্টুডেন্ট রেশাদ আছে, তার সাথে আমার সম্পর্ক হলো, আমার সাথে এখানে অন্য একটা স্টুডেন্ট মেহেদি আছে, বা আমার সাথে তাওকির আছে, ঠিক আছে, বা আমার সাথে এখানে আরেকজন, তাহলে এখানে আমার একটা সম্পর্ক হয়েছে। কিন্তু এখানে তো কেউ নাই, আমি কার সাথে সম্পর্ক করব? এই কারণে কথাটা ডেফিনেশনে কথাটা বলা হচ্ছে অশূন্য উপসেটগুলোর প্রত্যেকটিকে সেট এ থেকে সেট বি এর একটি অন্যয় বলা হয়। আশা করি তোমরা বুঝেছো। Yes, sir. ক্লিয়ার? তাহলে আমাদের অন্যয় ক্লিয়ার। এখন আমরা আসবো ফাংশন কাকে বলে। ঠিক আছে, ফাংশন কাকে বলে? হ্যাঁ, ফাংশনের সংজ্ঞাটা আমি তোমাদেরকে দুইভাবে দেখাবো। যদি কোনো অন্যয়ে, সবাই লিখে নাও, যদি কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট যদি কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে সেই অন্যয়কে ফাংশন বলা হয়। এটা হচ্ছে অর্থাৎ এটা আমরা এক ধরনের সংজ্ঞা। যদি কোনো অন্যয়ে
একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে সেই অন্যকে ফাংশন বলা হয়। হ্যাঁ, আমি একটু উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। যেমন এটা একটা রিলেশন লিখলাম 1 2 2 3, আবার এখানে লিখলাম যে 4 5। আমি আমার মতো করে লিখলাম, এটা একটা অন্যয় লিখলাম। তুমি দেখো এখানে তিনটা ক্রমজোড় আছে, এই কোন ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বিতীয়বার নাই, রিপিটেড নাই। এখানে 1, এখানে এখানে আছে কত 1, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। ঠিক আছে, তাহলে 1 2 2 3 আবার কত 4 5, অর্থাৎ প্রথম উপাদানগুলো ভিন্ন। তাহলে যদি কোনো অন্যের আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, সমস্যা নাই। তো আমরা যদি কোনো অন্য একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে সেই অন্যকে ফাংশন বলা হয়। এখানে আমরা একটা দুটো তিনটি, আমরা তিনটি ক্রমজোড় লিখেছি আমরা। ঠিক আছে, এই তিনটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন, তিনটি উপাদানেই প্রথম উপাদানটা ভিন্ন, অতএব এই অন্যটি ফাংশন। এই অন্যটি কি ফাংশন। এই অন্যটি, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো মানে কোনো সমস্যা আছে? না স্যার। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই? যদি না থাকে তাহলে আমরা নেক্সট আরেকটা কনসেপ্টে আসি। আমি আরেকভাবে ফাংশন পড়াবো তোমাদেরকে। ঠিক আছে, এটা এক নিয়মে শিখো, আরেক নিয়ম আসতেছে। আগে এখান থেকে একটা জিনিস বুঝে নি তোমাদেরকে। আসো, ডোমেন রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ। আমার কথা হচ্ছে আমরা আসলে সাধারণত ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি কার, বলো তো দেখি, সবাই বলো। ফাংশনের ফাংশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের বইতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখিও, একটু করে এই কথাটা তারা উল্লেখ করে নাই। তোমরা তোমাদের বই দেখেছো কিনা দেখবে, ওরা কিন্তু বলে নাই, ওরা জাস্ট অন্য থেকে একটা কথা বলে দিয়েছে। ঠিক আছে, তা আমার কাছে মনে হয় আমরা সংজ্ঞাটা তোমরা একটু স্যার সংশোধন করে দিচ্ছি। যে অন্যটি, সোজা কথা, যে অন্যটি ফাংশন, সেই অন্যয়ের যে অন্যটি ফাংশন সেই অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। এবং দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ। তোমরা কি স্যারের লেখা দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো? স্যারের লেন্স, তার লেখা খুব একটু সুন্দর না, ঠিক আছে? আমি নিজেও জানি। কি বলো তোমাদেরকে দেখতে? স্যার খুব সুন্দর স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাই? হ্যাঁ, আমার লেখাগুলো সুন্দর না, ঠিক না? আমি জানি ভালো করে। কি বলো? তাই না? না, আমি যখন তোমাদের মতো ক্লাসে ছিলাম, 9 10 পড়তাম, তখন তো ওই যে একটা পিঁপড়া যদি ছেড়ে দেওয়া হয় না, একটা কালির মধ্যে রেখে একটা পিঁপড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, তো পিঁপড়া হাঁটলে যেরকম হয় লেখাগুলো এরকম ছিল। তাও অনেক সুন্দর করছে এরই। তোমাদের মতো ক্লাস 9 10 থাকতে লেখা আরো অনেক বিশ্রী ছিল, বুঝছো? স্যার আমাদের গুলো আরো বেশি। তাই নাকি? আচ্ছা, তাহলে এটা বুঝছো তোমরা নাকি? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে।
কিন্তু আমি সব স্টুডেন্টকে কিন্তু লেখার জন্য খুব বকা দিই, যেহেতু আমার লেখা সুন্দর না, তো তাই আমি প্রত্যেক স্টুডেন্টকে লেখার জন্য বলাই যে তোমাদের লেখাগুলো সুন্দর করো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অর্পিতা, কি কি অবস্থা তোর, কেমন আছিস অর্পিতা? স্বাস্থ্য স্কুল। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এখন আসো আমরা ফাংশনের আরেকটা বিকল্প একটা সংজ্ঞা আমরা দিচ্ছি তোমাদেরকে। ফাংশনের একটা বিকল্প একটা সংজ্ঞা, যেটা লেখো, মনে করি এ ও বি দুইটি সেট। একদম ক্লিয়ার করে নিবা স্যার, আজকে ক্লাসে যাতে আর ফাংশনের সংজ্ঞা নিয়ে যাতে কারো কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, মনে করি এ ও বি দুইটি সেট কোনো নির্দিষ্ট নিয়মে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের একটি ও কেবল একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট করা যায়, তবে ওই নিয়মকে সেট এ থেকে সেট বি এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। তোমরা আমার কথা বুঝতেছো? ভয়েস ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার মনে করি এ ও বি দুইটি সেট কোন নির্দিষ্ট নিয়মে এ সেটের প্রত্যেকটি উপাদান, কথাটা খেয়াল করে দেখো, এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের একটি ও কেবল একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট করা যায়, তবে ওই নিয়মকে সেট এ থেকে সেট বি এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। আমরা ফাংশনকে সাধারণত এফ, জি, এইচ ইত্যাদি দ্বারা প্রকাশ করি। এখন আমি যদি বলি, তখন আমরা ফাংশনকে এফ, জি, এইচ এরকম ইত্যাদি দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা তো এটা লিখতে পারি, হ্যাঁ, যে এফ ইজ এ ফাংশন অফ, এই পড়াটাকে আমরা কি বলি, এটাকে আমরা কিভাবে পড়ি, এখানে কি বলি, আমরা কি বলবো, এটা এফ কি বলো, না এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। আমরা এটা সহজেই পড়বো যে এটাকে আমরা পড়বো যে এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। আমার এই কন্ডিশনের ভিত্তিতে আমরা এখানে লিখতে পারি যে এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, রিড এস। আমরা এইভাবে পড়বো যে এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। এখানে এফ থাকতে পারে, জি থাকতে পারে, এইচ থাকতে পারে, এল থাকতে পারে, আরবিটারি যে কোনো চলক ব্যবহার করতে পারি। তাহলে এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। আচ্ছা, এখন এই যে কথাগুলো লিখলাম যে এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, তাহলে হোয়াট ইজ এ? এখানে এ কি, হোয়াট ইজ এ? হোয়াট ইজ এ, কে বলবে? ডোমেন। স্যার ডোমেন। তোমরা একটু পরিচয় দাও তো, কোন স্কুল থেকে আমাকে বলছো এটা ডোমেন, কে কি বলছো দেখি? তোমাদের এখানে অনেকের নাম দেখা যাচ্ছে, আমি কি একজনের নাম জিজ্ঞাসা করব? করেন স্যার। আচ্ছা আচ্ছা, সাবিহা জাহান কে, এটা কোন স্কুল? সাবিহা জাহান, আমি তোমাদের নাম দেখতে পাচ্ছি, সাবিহা। তো মিউট করে রাখছে দেখলাম। আচ্ছা অর্পিতা, তুমি হাত তুলছো, বলো, তুমি বলো এখানে এ কি?
f is a function of a to b, এখানে এটা কি বলো তো দেখি? কথা বলতেছ না কেন অর্পিতা? ডোমেন। এ হচ্ছে ডোমেইন, এ হচ্ছে ডোমেইন, domain, এ হচ্ছে কি ডোমেন। ডোমেইন, আর বি হচ্ছে বি হচ্ছে কি range, কে কি বলছে রেঞ্জ? দেখি কে কি বলো রেঞ্জ? হ্যাঁ স্যার কোডোমেন তো হতে তোমরা হাত তোলো না। কোডোমেন হতে পারে মানে কি তোমরা ক্লিয়ারলি বলো। এখানে এটা হচ্ছে কি ডোমেইন, বিটা কি কোডোমেন। কোডোমেন। বি হচ্ছে কোডোমেইন, এ হচ্ছে ডোমেইন, আর বি হচ্ছে কোডোমেন। ডোমেইন। এখানে এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে কি কোডোমেন। তোমরা দেখো এ এ হলো কি ডোমেইন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আর বি হলো কোডোমেইন। এ হলো ডোমেইন আর বি হলো কি কোডোমেইন। আচ্ছা এখন আসো, আমি তোমাদেরকে উদাহরণ দিই। মনে করো এটা এ, এটা বি, এখানে দিলাম এ বি সি যাও না তোমরা, আমি আসতেছি। 2 3 4। যাও। তুমি দেখেছো? এখন তুমি দেখো এই যে এ এর প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান, এই যে বি সেটের একটি, এই যে দেখো এ এ একমাত্র 1 এর সাথেই সম্পর্ক করেছে, তাহলে এ এর ইমেজ হচ্ছে 1, ঠিক আছে? বি এর ইমেজ বা প্রতিচ্ছবি হচ্ছে কত 2। অর্থাৎ এখানকার ডোমেনের কোনো উপাদানের একাধিক ইমেজ থাকা যাবে না, আমরা এটাকে ইমেজ বলি বা প্রতিচ্ছবি বলি। এর ইমেজ হচ্ছে 1, এর আর কোনো ইমেজ থাকা যাবে না। বি এর ইমেজ হচ্ছে কত 2, বি এর আর কোনো ইমেজ থাকা যাবে না, কিন্তু সি এর ইমেজ কত 3। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমাকে বলা হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান, তার মানে কি এ সেটের কোনো উপাদান বাদ যাবে না, এ সেটের কোনো উপাদান বাদ যাবে না, কিন্তু বি সেটের উপাদানগুলো কি একটি উপাদান বাদ গেলে বাদ যেতে পারবে। ঠিক আছে যেতে পারে, তথাপি সেটা ফাংশন, এটা কিন্তু ফাংশন। তাহলে এখানে এখানে এটা এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, তাহলে এখানে ডোমেইন কত? এবিসি। ডোমেইন এফ হচ্ছে এবিসি, ডোমেইন এফ হচ্ছে এবিসি, আর রেঞ্জ এফ হচ্ছে 1 2 3 1 2 3, আর কোডোমেইন কত? 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে আমি এই জিনিসটা কি জানলাম বলো তো দেখি? তোমরা এখান থেকে একটা জিনিস কি শিখছো বলো তো দেখি স্যারকে বলো। রেঞ্জ এফ কোডোমেনের উপসেট। হ্যাঁ মোহিত, মোহিত কেমন আছিস? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ তাহলে আমরা সবসময় জানবো যে রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটা উপসেট, রেঞ্জ হচ্ছে একটা কোডোমেনের একটা রেঞ্জ। অলওয়েজ খেয়াল করতে পারবা যে কখনো 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 রেঞ্জ এবং কোডোমেন সমান হবে, ঠিক আছে? রেঞ্জ এবং কোডোমেন সমান হবে, তখন সেটাকে আমরা বলি যে সার্বিক সেট। সেটা হায়ার ম্যাথের কনসেপ্ট, আমি ওদিকে আর বলতে চাচ্ছি না যেহেতু জেনারেল ম্যাথ পড়াচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে আমাকে খেয়াল করতে হবে যে আমরা এখান থেকে জানলাম যে রেঞ্জ হচ্ছে সবসময় আমরা জানতে হবে রেঞ্জ হচ্ছে একটা কোডোমেনের সাবসেট, রেঞ্জ হচ্ছে কোডোমেনের কি সাবসেট। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত সেট ফাংশনের অন্যয় ফাংশন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন চলো আমরা কয়েকটা অঙ্ক করি এখান থেকে, ঠিক আছে? ইয়েস বলো? স্যার। আমি আমার মতো করে এখান থেকে কিছু অঙ্ক দিই তোমাদেরকে, ঠিক আছে? দেখি তোমরা আমার সাথে সাথে তোমরা নিজেরাও করবে। লেখো r equal to x, y such that x belongs to a, y belongs to a, এবং x plus y equal to 1, যেখানে a সমান x belongs to, আচ্ছা এই কথাটা এইভাবে লিখি আমরা, এত হলে আর কে তালিকা
তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যে সমস্ত অঙ্কগুলো আসে বোর্ডে ওগুলোই দেখছি তোমাদের জন্য একটু করে। আর ইকুয়াল টু x y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেখানে a equal to x belongs to z। z মানে কি রে মোহিত? বল মোহিত, z মানে কি বলো? স্যার পূর্ণ সংখ্যা। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, x স্কয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এটা করতে পারবে তোমরা? কারা কারা পারবে দেখি বলো তো দেখি। কারা কারা পারবে? আমি তো তোমাদেরকে অনেকেই চিনি, যারা ক্লাস 10 তারা পারবে এরই। ঠিক আছে, মিফতাউল জান্না অর্নি, এটা কোন স্কুল? মিফতাউল জান্না। স্যার খাস্তগীর। আচ্ছা, তো তুমি কোনো কথা বলতেছ না, তুমি পারবে? কোন ক্লাস তুমি বলো? স্যার ক্লাস 9। পারবে এটা, এই অঙ্কটা করতে পারবে? পারবে কিনা? আচ্ছা দেখো, তাহলে দেখো দেখো সুন্দর করে লিখো এটা। এটা সমাধানটা স্যার করে দিচ্ছি তোমাদেরকে। লেখো, দেওয়া আছে আর ইকুয়াল টু কত? x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to 1। আরেকটা কি দেওয়া আছে? a equal to কত? x belongs to z, x square is less than or equal to 4। এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করলে কত হবে? -2 -1 0 1 2। এটা বুঝো তোমরা? একে তালিকা প্রকাশ করছে এটা হবে, বুঝছো তোমরা? Yes sir. Yes, sir. Yes sir. এই মিফতাউল তুমি বুঝছো নাকি? মিফতাউল জান্না অন্নি, যে ক্লাস 9 স্টুডেন্ট, খাস্তগীর স্কুল, তুমি কি এটা বুঝেছো? তোমরা কথা বলতেছ না কেন? -2 -1 0 1 2। আচ্ছা, তারপরে দেখো, তারপরে লেখো আর অন্যয়ে, আমি উপরে লিখি। স্যার বুঝছি এটা। বুঝেছো? আর অন্যয়ে বর্ণিত সমীকরণ x plus y equal to কত? 1, বা এটাকে লেখা যায় y equal to 1 minus x। এখন লেখো, সকল এই সম্পর্ক থেকে সকল x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে একটা চার্ট করে নিই, x আর y। আমাকে বলে দেওয়া হচ্ছে x belongs to a, এর মানটা কত? -2 -1 0 1 2। তাহলে এখন দেখো, আমি যদি এখানে -2 বসাই তাহলে 3 হবে, -1 বসলে 2 হবে, 0 বসলে কত হবে? 1, আর 1 বসলে 0, আর 2 বসলে কত হবে? -1 -1। তাহলে এখানে ক্রমজোড়গুলো কি কি? প্রাপ্ত ক্রমজোড়গুলো কি কি? -2 প্রাপ্ত ক্রমজোড়গুলো -2 হলো 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 তোমরা বলো কি কি? -2 3 -2, 3 -2 3 1 2 -1 2 0 1 1 0 1 1 0 1 0 2 -1 থ্যাংক ইউ। এখন আমাকে কিন্তু বলা হচ্ছে, আমি একটু একটা শর্ত দিয়েছি যে x belongs to a, আবার y belongs to a। x টা এর উপাদান হইতে হবে এবং y টাও এর উপাদান হইতে হবে। তাহলে এখন দেখো, লেখো যেহেতু 3 does not belongs to a, অতএব -2 3 does not belong to r। অর্থাৎ আমার যে তালিকা পদ্ধতিতে করছে সেই তালিকা পদ্ধতিতে এই -2 3 এই ক্রমজোড়টা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো? অ্যানসারটা কি হবে বলো সবাই? -1 2
minus 1 to minus 1 1 0 2 1 0 0 1 1 0 1 0 2 minus 1 2 minus 1 থ্যাংক ইউ আচ্ছা এখন সবাই বলো তো এই অন্যটি ফাংশন কিনা yes sir এই অন্যটি ফাংশন এই অন্যটি জি ফাংশন স্যার Yes, sir. অন্যটি ফাংশন অন্যটি Yes, ফাংশন sir. আমি তাহলে আমি এই অন্যটি ফাংশন বলবো কেন যদি তোমাকে বলা হয় যে প্রাপ্ত অন্যটি ফাংশন কিনা যাচাই করো তার ডোমেইন নির্ণয় করো তার রেঞ্জ নির্ণয় করো আমাকে যদি এটা বলা হয় তাহলে তোমরা কি বলবা কি লিখবে একই প্রথম উপাদান বিশিষ্ট গুলো নাই দুইবার একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই অতএব অন্যটি ফাংশন এবং সেই ফাংশনের ডোমেইন হচ্ছে -1 0 1 2 আর রেঞ্জ হচ্ছে 2 1 0 -1 আশা করি বুঝেছো তোমরা Yes, sir. Yes, sir. Yes, আমরা sir. আরেকটা ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক করে নিই এখান থেকে তোমরা মনে হয় আজকে বেশি সময় পাচ্ছ নাকি Yes, sir. আজকে Yes, বেশি sir. সময় পাচ্ছ। Yes, sir. তোমাদের ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ? স্যার yes sir তাই? অনেক বেশি আচ্ছা আচ্ছা বেশি ভালো লাগতেছে কিন্তু স্টুডেন্ট অনেক কম পার্টিসিপেন্ট খুবই কম Yes, sir. হুম তোমরা তো কানেক্ট খুব কম হয়েছে দেখি y করতে fx 4x minus 7 by twice x minus 4 হলে দেখাও যে above y করতে x আসলে আমি একটু তোমাদের যে অঙ্কগুলোর সমস্যা আছে ওই ধরনের অঙ্কগুলোই চুজ করেছি কারণ এই অঙ্কগুলো তো তোমাদের একটু প্রবলেম আছে তোমরা y করতে fx সমান 4x minus 7 by twice x minus 4 হলে দেখাও যে above y সমান x ঠিক আছে কি বলো এটাতে সমস্যা Yes, sir. আছে তোমাদের no sir সমস্যা আছে No, sir. আচ্ছা এখন দেখো তাহলে লেখো দেওয়া আছে y equal to fx equal to 4x minus 7 by twice x minus 4 আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং y equal to this লেখা যায় ঠিক আছে yes এটা sir লেখা যায় লেখা যায় তাহলে এখন আমরা এটা গুণ করে নিই twice xy minus 4y equal to 4x minus 7 লেখা যাচ্ছে লেখা যাচ্ছে আচ্ছা Yes, sir. এখন আসো আমরা একটা কাজ করি twice xy minus 4x equal to 4y minus 7 লেখা যায় কত করছি স্যার যাবে স্যার x সমান কত x সমান নিলে twice y minus 4 না equal to কত 4y minus 7 লেখা যাচ্ছে Yes, yes sir. sir যাবে আচ্ছা সুতরাং আমরা বলতে পারি না x সমান কত লেখা যায় 4y minus 7 minus 7 by 2y minus minus 4 minus 4 4 এক নাম্বার দিই ঠিক আছে কিনা আচ্ছা এখন Yes, sir. আমার প্রশ্ন হচ্ছে দেওয়া আছে y করতে fx সমান দিস তাহলে y সমানও লেখা যাবে y সমান y করতে fx সমান দিস যদি হয় তাহলে y সমান এটা এই জায়গায় এসে আমরা একটু লিখি এবং অঙ্কটা ঠিক এইভাবেই লিখবি তোমরা পরীক্ষা যদি আসে কখনো এই টাইপের অঙ্ক এবং fx সমান 4x minus 7 by twice x minus 4 বা এবং y সমান কত হবে এখানে 4y রিপ্লেস minus হবে 4y minus 7 minus 7 by 2y minus 4 আচ্ছা এখন তুমি দেখো তো এই 4y minus 7 by twice y minus 4 এক রঙে কি পাইছো এটা সমান x পাইছো না তোমরা পেয়েছো x পেয়েছো Yes, sir. x পেয়েছো ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি বা f of y equal to x F বা লেখা যায় x সমান কত f of y দেখাও তো বলছে না Good. আশা করি তোমরা বুঝেছো এটা Yes, sir. ওকে তাহলে Yes, sir. sir আজকে আমরা আরেকটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি আজকে আরেকটা সমস্যা আমরা করে নিই রাস্তা কোথায় রাখলো
আমরা আরেকটা সমস্যা করব। আচ্ছা দেখো আমি নিচ থেকে একটা সমস্যা দিই। স্যার এতকে লেখা তালিকা বুঝতেছি পদ্ধতিতে না। প্রকাশ করো। একটু ভুল করো তোমরা পরীক্ষায়, আমরা নিজেরা দেখি এগুলা। এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা দেখো, লেখো আগে। স্যার বুঝতেছি না। কি বুঝতেছো না বলো? লেখা? স্যার লেখা হ্যাঁ। আচ্ছা লেখা, আচ্ছা লেখা না বুঝলে তার আর একটু বড় করে লিখি। বলো a সমান x belongs to n মানে স্বাভাবিক সংখ্যা। এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এবং Yes, sir. এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বাড়ি দাও। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা এখন দেখো এখানে n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেখো এখানে অঙ্কটা আমি কিভাবে করব, দেওয়া আছে ঠিক আছে। এবং x কিউব 125। আচ্ছা এখানে n টা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি চাইলে একটু স্বাভাবিক সংখ্যা সেটটা লিখতে পারি। 1 2 3 ডট 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 দিয়ে দিলাম, শেষ। এখন এখানে হচ্ছে যে এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যা। যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 15 চেয়ে বড় হবে এবং ঘন করলে 125-এর চেয়ে ছোট সমান এবং ছোট অথবা সমান হবে। ঠিক আছে না? তাহলে এখন আসো এখন লেখা x সমান 1 হলে 1 স্কয়ার সমান 1, এটা কি 15 চেয়ে বড়? না স্যার। না স্যার। তাহলে দিয়ে দিলাম। x সমান 2 হলে 2 স্কয়ার সমান কত? 4। তোমরা এই জায়গায় চিহ্ন দিতে ভুল করো, এই কারণে আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে। x সমান 3 হলে 3 স্কয়ার সমান 9, x সমান 4 হলে 4 স্কয়ার সমান কত? 16 গ্রেটার দেন 15, কথাটা কারেক্ট। এবং 4 কিউব সমান কত? 64 লেস দেন 125। তারপর আছে কত? 5 x সমান 5 হলে 5 স্কয়ার সমান কত? 25, এটা 15 চেয়ে বড়। এবং 5 কিউব সমান 125, এটা 125। ঠিক আছে? আমরা চাইলে আরো একটা দিতে পারি। আমরা যদি আরেকটা দিই, আরেকটা লিখে দিই, সমস্যা কি? 6 হলে 6 স্কয়ার সমান কত? 36, যা 15 চেয়ে বড়। এবং 6 কিউব সমান কত? 216 না? Yes, sir. 216, যা 125 চেয়ে ছোট, কথা কি রাইট? No, sir. তাহলে আমার কোন উপাদানগুলা, কোন দুটো উপাদান আমার এই সত্যকে সিদ্ধ করছে? 4 আর 5। 4 আর 5। তাহলে এখন সুতরাং লিখতে বলি, ঠিক আছে? তাহলে একমাত্র x সমান 4, x সমান 4 এবং x সমান 5 এই, ঠিক আছে, গঠন পদ্ধতি সেট এ বর্ণিত সত্যকে কি করছে? সমর্থন করেছে। ঠিক আছে? তাহলে আমি অতএব বলতে পারি এই সমান হচ্ছে কত? 4 বা 5। ঠিক আছে? তাহলে Yes. তালিকা পদ্ধতি একটা তোমাদেরকে করে দিলাম, আর অন্য থেকে আরেকটা করব।
আরেকটা সমস্যা করব, হ্যাঁ স্যার করেন। একটা করব। তারপরে আচ্ছা আরেকটা দিচ্ছি তোমাদেরকে। ওকে স্যার। লেখা বড় করে লিখতেছি। আচ্ছা লেখো, আরেকটা লিখি, বইয়ের একটা অঙ্ক। এখানে লেখাতে গিয়ে তোমরা ভুল করো একটু করে। a সমান 2 5, b সমান, অঙ্কটা লিখে নাও, 4 6 7, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x plus 1 greater than হ্যালো স্যার। স্যার দেখতেছি না কিছু। স্যার স্যার শোনা যাচ্ছে চলে না। গেছে। স্যার স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। দেখতেছি না স্যার। শোনা যাচ্ছে। স্যার মনে হয় লিভ দিছে।